আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক সিদ্ধান্তের ইতিবাচক ফল দেখেছেন গাজাবাসী। সংগঠনটি জানিয়েছিল, যুদ্ধবিরতি লঙ্ঘন চলতে থাকলে শনিবার নির্ধারিত ৩ ইসরায়েলি মুক্তি স্থগিত রাখবেন তারা। ফিলিস্তিনের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, হামাসের এই সিদ্ধান্তের পর ইসরায়েলি সেনারা গাজাবাসীদের ওপর হামলা বন্ধ রেখেছেন, তাদের চলাচলে বাধা তৈরি থেকে বিরত থেকেছেন এবং ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। এরপর নির্ধারিত বন্দি বিনিময়ে আবারও সম্মত হয় হামাস। যুদ্ধবিরতির প্রথম ধাপের ৬ষ্ঠ পর্বে শনিবার এই ৩ ইসরায়েলি মুক্তি পান তারা হলেন আলেকজান্ডার ট্রুফানভ, সাগোই ডেকেলচেন এবং ইয়াইর হর্ন। দক্ষিণ গাজার খান ইউনিসে বিধ্বস্ত ভবনগুলোর পাশে স্থাপিত একটি মঞ্চে তাদেরকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এ সময় হামাসের আল কাসাম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের অস্ত্রসজ্জিত বিপুল যোদ্ধা উপস্থিত ছিলেন। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানিয়েছে, এসব ফিলিস্তিনিদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। বাকি ৩৩৩ জন মূলত ৭ই অক্টোবরের হামলার পর গাজা থেকে আটক হয়েছিলেন। আল জাজিরা বলছে, ৩৬৯ জনের মধ্যে ২৯ জন অধিকৃত পশ্চিম তীরের, ৭ জন অধিকৃত পূর্ব জেরুজালেমের। মুক্তির পর ২৪ জনকে মিশরে পাঠানো হবে। ৩৩৩ জন ফিরবেন গাজা উপত্যকায়। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত অনুযায়ী আরও ১৭ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা, যাদের মধ্যে ৯ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। শর্ত অনুযায়ী ইসরায়েল আরও প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে, যাদের মধ্যে বহু হামাস যোদ্ধা রয়েছেন, যারা বিভিন্ন সময় ইসরায়েলে হামলার জন্য যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এই নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি, তবে হামাস জানিয়েছে, দ্বিতীয় ধাপ নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আগামী সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজা উপত্যকায় যখন যুদ্ধবিরতির আওতায় বন্দি বিনিময় চলছে, তখন পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয় বলছে, জেনিন গভর্নরেটে কয়েক সপ্তাহ ধরে যে তীব্র হামলা চলছে, এই ধরনের হামলা কয়েক দশকের মধ্যে পশ্চিম তীরে আর দেখা যায়নি। আল জাজিরা আরাবিক জানিয়েছে, বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়ছেন ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যমটি বলছে, শুক্রবার সিলাত আল হারিথিয়া শহরে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক জানে এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আল কুদস ব্রিগেডসের জেনিন ব্যাটালিয়ন। এতে হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি আল জাজিরা। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার জেনিনের পশ্চিম তীরে ইয়ামনুন শহরেও হানা দেয় ইসরায়েলি বাহিনী। তবে সব ফ্রন্টে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান প্রকাশিত এক জরিপে দেখা গেছে, গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছেন ৬১% ইসরায়েলি। দেশটির বেশিরভাগ নাগরিক বন্দীদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার পক্ষে। জরিপে দেখা গেছে, ৬১% ইসরায়েলি মনে করেন হামাসের হাতে থাকা বাকি বন্দীদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে ৬০০ অংশগ্রহণকারীকে প্রশ্ন করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব, নাকি সব বন্দীকে মুক্ত না করে আবারও হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? জবাবে ৬১% উত্তরদাতা বলেছেন, ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। ১৮% বলছেন, যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত। আর ২১% এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। জরিপের এই ফলাফল যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলি জনগণের বিভক্ত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল এবং ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা ঘোষণার পর আরব ও মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার সঙ্গে সঙ্গে আরব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি ৪টি আরব দেশের নেতাদের নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব, যেখানে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনের প্রস্তুতির বিষয়ে অবগত একটি সূত্র শুক্রবার এএফপিকে জানিয়েছে, সম্মেলনে মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা উপস্থিত থাকবেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এতে অংশ নেবেন বলে জানিয়েছে সূত্রটি। খবরে বলা হয়, সাধারণত বিভিন্ন ইস্যুতে বিভক্ত আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে এক ও অভিন্ন অবস্থান গ্রহণ করেছে।
তারা মনে করছে ফিলিস্তিনিদের গণহারে বাস্তুচ্যুত করা হবে আত্মঘাতী, এটা মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ বারবার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছে, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। রয়টার্স জানিয়েছে 4 আরব দেশের বৈঠকে নানা খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন। 5টি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছে হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করার কথা ভাবছেন তারা। সূত্র জানায় ট্রাম্পের পরিকল্পনায় সৌদি আরব বেশি হতাশ, কারণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রিয়াদ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের শর্ত আরোপ করে রেখেছে। রয়টার্স সৌদি আরব, মিশর, জর্ডান সহ আরব বিশ্বের 15টি সূত্রের কথা বলেছে। তারা ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি সমন্বিত প্রস্তাব আনার জন্য দ্রুত কাজ করার কথা বলেছেন। এর মধ্যে সৌদি আরব সরকারের সূত্র বলছে গাজার ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে কমপক্ষে 4টি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, তবে এই মুহূর্তে মিশরের একটি খসড়া প্রস্তাব আলোচনার কেন্দ্রে রয়েছে। মিশরের প্রস্তাবে বলা হয় একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যাতে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসন না করে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজা পুনর্গঠনের কাজ চালানো হবে। এর মধ্যে দিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোতে হবে। সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনিদের প্রতিনিধিরা এই প্রস্তাব পর্যালোচনা করতে রিয়াদে বসবেন। এরপর 27 ফেব্রুয়ারি পরিকল্পনাটি আরব সম্মেলনে উপস্থাপন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে অপরিকল্পিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প ভুল হিসাব করছে। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ফেরার পথে বিমানে তিনি সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারও থাকা উচিত নয়। ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন, যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য, এটি এক কথায় নৃশংসতা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নতুন করে ইসরায়েলে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। তারা বলছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করে, তাহলে তারা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন। হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, যদি জোরপূর্বক গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তাদের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুদের উপর হামলা চালাবে। আগের মতো লোহিত সাগরে চলাচলকারী জাহাজেও হামলা শুরু হবে। তিনি আরও জানান, অপরাধী ট্রাম্প যদি তার হুমকি বাস্তবায়ন করে, তাহলে আমি সশস্ত্র বাহিনীকে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের উপকূলে হুথিরা 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছেন। এই হামলা বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে। বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে লোহিত সাগর কেন্দ্রিক বাণিজ্য। স্থবিরতা দেখা দেয় ইসরায়েলি বন্দরগুলোতে। একই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডেও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালান হুথিরা। ইসরায়েলের অভ্যন্তরে হামাসের আল আকসা ফ্লাড অভিযানের পর 30 লাখ ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। ইসরায়েলি ক্যাবিনেট অফিসের প্রতিবেদনের বরাতে ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, 2023 সালের 7 অক্টোবরের অভিযানের পর অনেক ইহুদিবাদী বিপজ্জনক স্বাস্থ্য ও মানসিক সংকটে ভুগছেন। অফিসের জরিপে অংশগ্রহণকারীদের 38% বলছেন, আল আকসা অভিযানের ঘটনায় তারা চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগছেন। প্রতিবেদন অনুসারে গাজা যুদ্ধে প্রায় 30 লাখ প্রাপ্তবয়স্ক ইসরায়েলি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মধ্যে 5,80,000 মানুষ গুরুতর অসুস্থতায় ভুগছেন। এর আগের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, প্রধান সমস্যাটি কেবল আহতদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, বরং ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদানের অক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। এর ফলে যুদ্ধের ফলে সৃষ্ট মানসিক জটিলতায় ভুগছেন এমন 9 লাখ মানুষ দীর্ঘ অপেক্ষার কারণে পরিষেবার জন্য আবেদন করেননি। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই অপেক্ষা 6.5 মাস পর্যন্ত পৌঁছতে পারে। প্রতিবেদনে ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলা হয়, মন্ত্রিসভা মানসিক স্বাস্থ্য সংকট যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং গাজার আশেপাশের বসতি থেকে স্থানান্তরিত হওয়া 11% ব্যক্তি ছাড়া যুদ্ধের পরের 6 মাসে কেউ মানসিক স্বাস্থ্য পরিষেবা পাননি, যদিও তাদের এই ধরনের পরিষেবার তীব্র প্রয়োজন ছিল। মানসিক সংকট কেবল ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারকে ছাপিয়ে যায়নি, বরং ইসরায়েলি অর্থনীতিকেও হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, সময়মতো চিকিৎসা না নিলে দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং আক্রান্তদের কাজ ও উৎপাদন ক্ষমতা প্রভাবিত হতে পারে।
এই সংকট ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর ভারী অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিতে পারে এবং সামাজিক নিরাপত্তা, রাজস্ব এবং অন্যান্য সামাজিক সংগঠনের উপর চাপ বাড়াতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।